সদিয়াল পুরনো কথা, যখন বাগদাদ নিজের শান শওকত এবং জ্ঞান-বিজ্ঞানের জন্য পুরো পৃথিবীতে মশহুর ছিল। কিন্তু সেই শহরের জাঁকজমক থেকে দূরে মরুভূমির কিনারায় একটি ছোট্ট বস্তি আবাদ ছিল, যেখানে জীবন ছিল অত্যন্ত কঠোর এবং দুষ্কর। এই বস্তিতে ইউসুফ নামের এক যুবক থাকত, যার কাছে সম্পদের নামে তো কিছুই ছিল না, তবে তার বাবা উত্তরাধিকার সূত্রে তাকে দুটি অমূল্য জিনিস দিয়েছিলেন। এক, অপরিসীম সততা এবং দ্বিতীয়, অসাধারণ বুদ্ধিমত্তা। ইউসুফ কাঠ কেটে এবং সেগুলো কাছের বাজারে বিক্রি করে জীবন অতিবাহিত করত। সে সারাদিন কড়া রোদে কঠোর পরিশ্রম করত, ঘাম ঝরাত, কিন্তু যখন সন্ধ্যায় বাড়ি ফিরত তখন তার হাতে সামান্য কিছু মুদ্রা ছাড়া আর কিছুই থাকত না, যা দিয়ে সে অত্যন্ত কষ্টে দুবেলা শুকনো রুটির ব্যবস্থা করতে পারত। সেদিনও সূর্য আগুন বর্ষণ করছিল এবং বালু তপ্ত তাওয়ার মতো পুড়ছিল। ইউসুফ নিজের কাঁধে কাঠের এক ভারী বোঝা নিয়ে ক্লান্তিতে চূর হয়ে পা টেনে টেনে একটি পুরনো কুয়োর কাছে পৌঁছাল, যাতে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারে এবং নিজের শুকনো কণ্ঠনালী জল দিয়ে ভেজাতে পারে। যেখানে ইউসুফ বসে দম নিচ্ছিল, সেখান থেকে সামান্য দূরত্বে একটি ঘন গাছ ছিল, যার ছায়ায় আরেকজন ব্যক্তি শুয়েছিল। তার নাম ছিল কাসিম। কাসিম দেখতে বড়ই মিশুক এবং হাসিখুশি মনে হতো। মুখে সবসময় হাসি এবং জিভে মিষ্টি কথা থাকত, কিন্তু বাস্তবে সে ছিল সেই এলাকার সবচেয়ে বড় ঠগ এবং প্রতারক মানুষ, যে নিজের চটকদার কথায় না জানি কত সরল সোজা মুসাফিরদের লুটেছিল এবং তাদের নিঃস্ব করে ছেড়ে দিয়েছিল। কাসিমের চোখ ছিল বাজের মতো তীক্ষ্ণ এবং সে শিকারের সন্ধানেই বসেছিল। ঠিক তখনই সে দেখল যে ইউসুফ যখন জল খাওয়ার জন্য ঝুঁকল, তখন তার নজর ঝোপঝাড়ে আটকে থাকা একটি জিনিসের উপর পড়ল। ইউসুফ অবাক হয়ে এদিক ওদিক তাকাল এবং তারপর ভয়ে ভয়ে সেই জিনিসটি বের করে আনল। সেটি ছিল একটি মখমলের পুঁটলি, যার মুখ সোনালি সুতো দিয়ে বাঁধা ছিল এবং সেটি দেখতে বেশ ভারী মনে হচ্ছিল। ইউসুফের বুক ধড়ফড় করতে লাগল। সে কাপা কাপা হাতে পুঁটলিটি নেড়ে দেখল এবং তার মনে হল ভেতরে পাথর বা কাঁকর নয়, বরং বহুমূল্য রত্ন বা মুদ্রা রয়েছে। এক মুহূর্তের জন্য ইউসুফের মনে খেয়াল এলো যে হয়তো আল্লাহ তার দারিদ্র্য দেখে এই গায়েবী সাহায্য পাঠিয়েছেন। যদি সে এই পুঁটলিটি রেখে দেয়, তবে তার জীবনের সমস্ত কষ্ট চিরতরে শেষ হয়ে যাবে। না রোদে পুড়তে হবে, না কাঠ বইতে হবে, এবং সেও শহরের ধনীদের মতো শান শওকতে থাকতে পারবে। কিন্তু পরের মুহূর্তেই তার শিক্ষা এবং তার বাবার উপদেশ তার কানে বেজে উঠল। বেটা, সব চকচকে জিনিস শোনা হয় না, আর যে হক তোমার নয় তা বিষের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ হারামের সম্পদ মানুষের শান্তি খেয়ে ফেলে। ইউসুফ তক্ষুনি তওবা করল এবং ভাবল যে এটি নিশ্চয়ই কোনো মুসাফিরের আমানত, যা এখানে পড়ে গেছে এবং এর ওপর তার কোনো অধিকার নেই। দূরে বসা কাসিম এসব খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার চোখে লোভের আগুন জ্বলে উঠল, কারণ সে পুঁটলির চমক এবং ইউসুফের মুখের অভিব্যক্তি দেখে বুঝে গিয়েছিল যে শিকার বেশ বড়। কাসিম ভাবল যে যদি আমি জোর জবরদস্তি করি তবে হয়তো এই যুবক চিৎকার করবে বা পালিয়ে যাবে, তাই আমাকে বুদ্ধিমত্তা এবং প্রতারণার আশ্রয় নিতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। কাসিম নিজের পাগড়ি ঠিক করল, মুখে এক নিষ্পাপ মুখোশ পড়ল এবং খুব ধীরে ধীরে উঠে ইউসুফের দিকে এগিয়ে গেল, যেন সে এমনিই ওখান দিয়ে যাচ্ছে। কাসিম ইউসুফের কাছে পৌঁছে খুব পবিত্র ভঙ্গিতে সালাম করল এবং বলল, আসসালামু আলাইকুম ভাই, মনে হচ্ছে অনেক দূর থেকে আসছ, চেহারায় ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছে। আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? ইউসুফ, যে তখনও পুঁটলিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল, হঠাৎ কারো কণ্ঠ শুনে ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি সেই পুঁটলিটি নিজের পুরনো চাদরের নিচে লুকিয়ে ফেলল। ইউসুফ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। জি, শুধু একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই দম নিতে থামলাম। সাহায্যের কোনো বিশেষ প্রয়োজন নেই, শুধু দোয়া করো। কাসিম আর চোখে সেই জায়গাটি দেখে নিয়েছিল যেখানে ইউসুফ পুঁটলিটি লুকিয়েছিল, কিন্তু সে এমন ভাব করল যেন সে কিছুই জানে না। কাসিম সেখানেই ইউসুফের পাশে বসে পড়ল এবং নিজের মিষ্টি কথার জাল বুনতে শুরু করল। ভাই, আমিও বাগদাদের বাজারে যাচ্ছি, শুনেছি সেখানে আজকাল ব্যবসা খুব ভালো চলছে। আমি তো একা ছিলাম আর পথ দীর্ঘ, ভাবলাম যদি কোনো সঙ্গী পাওয়া যায় তবে সফর কেটে যাবে আর কথাও হবে। যাই হোক, আমার নাম কাসিম এবং আমি মানুষের সাহায্য করা নিজের কর্তব্য মনে করি। ইউসুফ মনের দিক থেকে পরিষ্কার ছিল এবং কাসিমের কথায় তার কোনো ভয় মনে হল না,
বরং তার মনে হল হয়তো আল্লাহই এই ব্যক্তিকে পাঠিয়েছেন যাতে সে শহর পর্যন্ত নিরাপদে পৌঁছাতে পারে এবং সেখানে কাজী বা কোনো দায়িত্বশীল ব্যক্তিকে খুঁজে এই আমানত তাদের হাতে তুলে দিতে পারে। ইউসুফ কিছুক্ষণ ভাবার পর বলল, আমার নাম ইউসুফ এবং আমিও শহরে যাওয়ার ইচ্ছা রাখি, কিন্তু আমার কাছে একটি অত্যন্ত মূল্যবান আমানত আছে যা আমাকে তার আসল মালিকের কাছে পৌঁছতে হবে। আমার ভয় হচ্ছে যে পথে কোনো লুটেরা বা চোর না পাওয়া যায়। কাসিম মনে মনে খুশিতে চিৎকার করল যে শিকার নিজে থেকেই জালে ধরা দিচ্ছে, কিন্তু ওপর থেকে গাম্ভীর্য দেখিয়ে বলল, সুবহান আল্লাহ, আজকের যুগে এমন সততা কোথায় পাওয়া যায় ভাই? তুমি তো সত্যি নেক মানুষ। তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে চলব এবং এক বড় ভাইয়ের মতো তোমার ও সেই আমানতের হেফাজত করব। আমরা দুজনে মিলে সেই আমানত সঠিক জায়গায় পৌঁছে দেব। ইউসুফের কাসিমের এই সহমর্মিতার উপর বিশ্বাস হয়ে গেল এবং সে তার সাথে চলতে রাজি হয়ে গেল, না জেনে যে সে যে ব্যক্তিকে নিজের রক্ষক ভাবছে আসলে সেই আমানতের সবচেয়ে বড় শত্রু। দুজনে নিজেদের মালপত্র তুলে নিল এবং শহরের দিকে রওনা দিল। কাসিম পুরো পথে ইউসুফকে নিজের মিথ্যা বীরত্ব ও সততার গল্প শোনাতে থাকল যাতে ইউসুফের ভরসা আরও পাকা হয়ে যায়। কিন্তু তার নিয়ত ছিল শুধু এটাই যে যখনই রাত হবে আর ইউসুফের চোখ লেগে আসবে, সে পুটলি নিয়ে চম্পট দেবে। রাতের অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল এবং আকাশ তারায় ভরে গেল। বাতাসে ঠান্ডা বেড়ে গেল। ইউসুফ এবং কাসিম একটি জনশূন্য সরাইখানার ধ্বংসস্তূপে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। ইউসুফ, যে সারা দিনের পরিশ্রম ও সফরে চূর ছিল, সে পুটলিটি নিজের মাথার নিচে চেপে ধরল এবং কাসিমকে বলল, ভাই কাসিম, আমি একটু ঘুমিয়ে নি, যদি কোনো বিপদ অনুভব করো তবে আমাকে জাগিয়ে দিও। কাসিম খুব আদরের সাথে তার কাঁধে হাত রাখল এবং বলল, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো আমার বন্ধু, আমি জেগে আছি। যতক্ষণ কাসিম বেঁচে আছে তোমার এই আমানতকে কেউ স্পর্শও করতে পারবে না। ইউসুফ আল্লাহর নাম নিল এবং নিজের চোখ বন্ধ করল, আর কয়েক মুহূর্তেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। কাসিম যখন দেখল যে ইউসুফ ঘুমিয়ে পড়েছে এবং তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ছন্দে চলছে, তখন তার মুখ থেকে সেই নিষ্পাপ মুখোশটি সরে গেল এবং সেখানে এক ধূর্ত হাসি জায়গা করে নিল। সে পা টিপে টিপে ইউসুফের শিয়রের দিকে এগোল। তার নজর শুধু সেই পুতলির ওপর জমেছিল যা ইউসুফের মাথার নিচে চাপা ছিল। কাসিম ভাবল, ব্যাস, এই পুটলিটা মিলে গেলেই হল। তারপর এই বোকা কাঠুরেকে এখানেই ঘুমন্ত ছেড়ে আমি দুনিয়া ঘুরে বেড়াব। সে নিজের হাত ধীরে ধীরে পুটলির দিকে বাড়ালই মাত্র তখনই হঠাৎ এক চিন্তা তাকে থামিয়ে দিল। তার মনে হল, যদি আমি এটা এখন টানি তবে ইউসুফ জেগে যাবে, কারণ পুটলিটি তার মাথার ভারে চাপা পড়ে আছে। কাসিম নিজের বুদ্ধি খাটিয়াল এবং ভাবল যে চুরি এমনভাবে করা উচিত যাতে সন্দেহও না হয় আবার কাজও হয়ে যায়। সে নিজের পকেট থেকে কিছু বের করার জন্য হাত বাড়ালই মাত্র তখনই হঠাৎ ইউসুফ ঘুমের ঘোরে পাশ ফিরল এবং তার হাত অজান্তেই সরাসরি সেই পুটলির ওপর গিয়ে পড়ল যা কাসিম বের করার চেষ্টা করছিল। কাসিম বিদ্যুতের গতিতে পিছিয়ে গেল এবং নিজের হাত টেনে নিল। তার বুক কামারের হাতুড়ির মতো বাজছিল যে কোথাও ইউসুফের চোখ খুলে গেল না তো। কিন্তু যখন সে ভালো করে দেখল, তখন দেখল ইউসুফ এখনও গভীর ঘুমে এবং এটি স্রেফ একটি কাকতলীয় ব্যাপার ছিল। কাসিম স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং নিজের কপালে আসা ঘাম মুছল। সে ভাবল যে এখন পুনরায় চেষ্টা করা বিপদ থেকে মুক্ত হবে না, কারণ সকাল হতে এখন অল্প সময় বাকি এবং যদি এবার ইউসুফ জেগে যায় তবে সাজানো খেলা ভেস্তে যেতে পারে। তাই ভালো এটাই যে সকালের সফরে এমন কোনো চাল চলা যায় যাতে এই কাঠুরে নিজে নিজের হাতেই সেই সম্পদ আমার হাতে তুলে দেয়। রাত নিজের সমস্ত রহস্য নিয়ে কাটতে থাকল এবং কাসিম খোলা চোখে স্বপ্ন বুনতে থাকল যে কিভাবে সে এই সম্পদ দিয়ে বাগদানে বিলাসিতা করবে। অন্যদিকে ইউসুফ নিজের রবের ওপর ভরসা করে নির্ভয়ে ঘুমিয়ে থাকল। সূর্যোদয়ের সাথে সাথেই পাখিদের কিচিরমিচিরে পরিবেশ মুখরিত হয়ে উঠল এবং ইউসুফের চোখ খুলে গেল। সে সবার আগে নিজের ঘাড়ের নিচে হাত দিয়ে পুটলিটি নেড়ে দেখল এবং যখন সেটি নিরাপদ পেল তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। কাসিম, যে আগে থেকেই জেগেছিল, সে ঘুমের ভান করে আড়মোড়া ভাঙল এবং চোখ কচলাতে কচলাতে উঠে বসল যাতে ইউসুফ বিন্দুমাত্র সন্দেহ না করে যে সে সারা রাত শিকারের সন্ধানে ছিল। দুজনে অজু করল এবং নিজেদের গন্তব্যের দিকে রওনা দিল। সূর্য তখনও উঠছে এবং বালু ঠান্ডা ছিল, তাই সফর সহজেই কাটছিল।
কিন্তু কাসিমের মাথায় শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ চলার পর কাসিম নিজের চাল চালল। সে মুখে দুশ্চিন্তার ছাপ তৈরি করল এবং ইউসুফকে বলল, ভাই ইউসুফ, আমাকে একটি কথা খুব ভাবাচ্ছে। তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে বাগদাদের দরজায় যে রাজকীয় সিপাহীরা দাঁড়িয়ে থাকে তারা অত্যন্ত নিষ্ঠুর এবং লোভী। তারা গরিব ও মুসাফিরদের তল্লাশি করার সময় যদি কোনো মূল্যবান জিনিস দেখে ফেলে তবে তা বাজেয়াপ্ত করে নেয় এবং বাহানা দেয় যে এটি চুরির মাল। ইউসুফ এটি শুনে কিছুটা দুশ্চিন্তায় পড়ল এবং জিজ্ঞেস করল, তবে কি তারা সৎ মানুষদেরও কষ্ট দেয়? আমি তো এই আমানত কাজী সাহেবের কাছে নিয়ে যাচ্ছি। কাসিম সুযোগ দেখে মোক্ষম চাল চালল। আরে ভোলা ভাই, সিপাহীরা কি কাজী পর্যন্ত পৌঁছতে দেবে? তারা তো তোমার পুরনো কাপড় আর এই ছেঁড়া চাদর দেখেই বুঝে যাবে যে এত সম্পদ তোমার হতে পারে না। তারা বিনা কথায় তোমার থেকে পুটলি কেড়ে নেবে এবং উল্টো তোমাকে কারাগারে নিক্ষেপ করবে। ইউসুফের কদমের গতি কমে এল। তার মুখে দুশ্চিন্তা দেখে কাসিম তক্ষণে ইজের পরবর্তী চাল চালল। দেখো, আমি তোমার বড় ভাই এবং তোমার ভালো চাই। আমার পোশাক ও চেহারা দেখে আমাকে অবস্থাপন্ন সওদাগর মনে হয়। যদি তুমি এই পুটলি আমাকে দিয়ে দাও তবে আমি এটি নিজের পকেটে রেখে দেব। সিপাহীরা আমাকে সন্দেহ করবে না এবং যখনই আমরা শহরে প্রবেশ করব আমি এই আমানত পুনরায় তোমার হাতে দিয়ে দেব। এভাবে তোমার আমানতও বেঁচে যাবে আর তোমার সম্মানও। কাসিমের কথায় যুক্তি ছিল এবং আপাতদৃষ্টিতে এটি একটি বুদ্ধিমত্তার সিদ্ধান্ত মনে হচ্ছিল, কিন্তু ইউসুফের স্বভাবের যে গভীরতা ছিল তা তাকে বাধা দিচ্ছিল। ইউসুফ কয়েক মুহূর্তের জন্য কাসিমের দিকে তাকাল এবং তারপর খুব নম্র অথচ দৃঢ়ভাবে বলল, ভাই কাসিম, আপনার নিয়তের ওপর আমার কোনো সন্দেহ নেই এবং আপনি যে পরামর্শ দিয়েছেন তাও বন্ধুত্বের হক। কিন্তু আমার বাবা বলতেন যে আমানতের বোঝা শুধু কাঁধে নয় বরং বিবেকের ওপর থাকে। যদি আমি এই বোঝা আপনার কাঁধে ফেলে দিই তবে কিয়ামতের দিন আমি আল্লাহকে কি মুখ দেখাব? আর সিপাহীদের কথা যদি বলো তবে যে সত্যের ওপর থাকে তার রক্ষাকর্তা স্বয়ং খোদা হন। যদি আমার নসিবে এই আমানত পৌঁছনো লেখা থাকে তবে কোনো সিপাহী আমার পথ আটকাতে পারবে না। কাসিম এই জবাব শুনে মনে মনে জ্বলে পুড়ে গেল। তার রাগ হল যে এই গেয় কাঠুরে নিজের জিদে অটল হয়ে আছে এবং তার এত চমৎকার চাল ব্যর্থ হয়ে গেল। কিন্তু সে নিজের রাগকে হাসিতে লুকিয়ে ফেলল এবং বলল, সুবহান আল্লাহ, তোমার কথা তো আমার মন জয় করে নিল। যাই হোক, তোমার যেমন ইচ্ছা, আমি তো শুধু তোমার সাহায্য করতে চেয়েছিলাম। সফর চলতে থাকল এবং রোদ দ্রুত বাড়তে থাকল। কাসিম এখন দ্বিতীয় ফন্দি ভাবতে লাগল যে কিভাবে ইউসুফকে ভয় দেখানো যায় বা ফাঁসানো যায়। চলতে চলতে তারা এক নির্জন এলাকায় পৌঁছাল যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি ছিল না। তখনই কাসিমের নজর পথে পড়ে থাকা একটি শুকনো কুয়োর উপর পড়ল এবং তার মাথায় এক ভয়ানক পরিকল্পনা এল। সে হঠাৎ নিজের পেট চেপে ধরল এবং যন্ত্রণায় কাঁতরাবার নাটক করতে লাগল। আহা, হাই ইউসুফ, থামো। আমার মনে হচ্ছে পেটে প্রচণ্ড ব্যথা উঠেছে। আমার পক্ষে এক কদমও আর এগোনো সম্ভব নয়। ইউসুফ ঘাবড়ে গিয়ে তাকে সাহারা দিল এবং একটি পাথরের ওপর বসিয়ে দিল। ভাই কাসিম, কি হয়েছে? জল খাবে? কাসিম মুখে নকল কষ্ট সাজিয়ে বলল, না, জল নয়, মনে হচ্ছে গরমের কারণে মাথা ঘুরছে। শোনো, ওই যে সামনে পুরনো কুয়ো দেখা যাচ্ছে, শুনেছি ওখানের জল ওষুধের মতো কাজ করে। তুমি কি আমার জন্য একটু ঠান্ডা জল আনতে পারো? আমার কাছে দড়ি আর বালতি নেই, কিন্তু হয়তো সেখানে কোনো ব্যবস্থা থাকবে। ইউসুফ, যে অন্যদের সাহায্য করতে সবসময় এগিয়ে থাকত, বিনা সন্দেহে উঠল এবং নিজের পুটলিটি সেখানেই কাসিমের পাশে রেখে বলল, আপনি এখানে আরাম করুন, আমি এক্ষুনি দেখে আসছি। যেমনই ইউসুফ কুয়োর দিকে বাড়ল, কাসিমের চোখে চমক চলে এলো। সে ভাবল যে এখন শুধু ইউসুফ কুয়োর মধ্যে ঝুঁকবে আর আমি পেছন থেকে গিয়ে তাকে ধাক্কা দিয়ে দেব। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ইউসুফের গল্প শেষ আর সব সম্পদ আমার। ইউসুফ দ্রুত কুয়োর কাছে পৌঁছাল এবং সে ভেতরে উকি দিয়ে দেখল। কুয়ো গভীর এবং অন্ধকার ছিল। সে জল দেখার জন্য আরও একটু ঝোঁকার চেষ্টা করল। এদিকে কাসিম পা টিপে টিপে বিড়ালের মতো ইউসুফের পেছনে পৌঁছে গিয়েছিল। তার হাত ইউসুফকে ধাক্কা দেওয়ার জন্য উঠে গিয়েছিল। পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন প্রকৃতিও শ্বাসরোধ করে তামাশা দেখছে। কাসিম পুরো শক্তি সঞ্চয় করল যাতে এক ঝটকায় কাজ শেষ করে দেয়।
কিন্তু ঠিক সেই মুহূর্তে কুয়োর ভেতর থেকে এক ঝাঁক পায়রা ডানা ঝাপটাতে ঝাপটাতে বাইরে বেরিয়ে এলো, যার শব্দে ইউসুফ ভীষণভাবে চমকে গেল এবং ঘাবড়ে গিয়ে তক্ষুনি পেছনে সরে এলো। আর কাসিম, যে ধাক্কা দেওয়ার জন্য সামনে ঝুঁকেছিল, সে নিজের ভারসাম্য বিঘ্নিত হতে দেখল। কাসিমের শরীর কুয়োর গভীরতার দিকে ঝুঁকে গিয়েছিল এবং তার পা মাটি ছেড়ে দিয়েছিল। মৃত্যু তার সামনে মুখ বাড়িয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই মুহূর্তেই ইউসুফের মজবুত হাত বিদ্যুতের মতো গতি দেখাল এবং কাসিমের কলার ধরে তাকে নিজের দিকে টেনে নিল, যার ফলে কাসিম টলতে টলতে ইউসুফের পায়ের কাছে এসে পড়ল এবং হাঁপাতে লাগল। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কারণ সে নিজেরই খোঁড়া গর্তে পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। ইউসুফ, যে এখনও পায়রার ডানা ঝাপটানোর শব্দ থেকে সামলে উঠতে পারেনি, সে যখন কাসিমের এই অবস্থা দেখল, তখন তার মনে সহমর্মিতার সমুদ্র উথলে উঠল। সে তাড়াতাড়ি কাসিমকে সাহারা দিয়ে তুলল এবং চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, ভাই কাসিম, খোদার শুক্রিয়া যে তুমি বেঁচে গেলে। আসলে কি হয়েছিল? তুমি তো হঠাৎ কুয়োর মধ্যে পড়ে যাচ্ছিলে। কাসিম নিজের ভীত হৃদয়কে নিয়ন্ত্রণে এনে এবং নিজের ধূর্ততাকে লুকিয়ে মিথ্যে গল্প ফাঁদল। আমার ভাই ইউসুফ, ওই মাথা ঘোরা, হ্যাঁ ওই মাথা ঘোরা আবার এসেছিল। আমার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল এবং আমি বুঝতেই পারলাম না যে আমি কখন কুয়োর এত কাছে পৌঁছে গেলাম। আজ যদি তুমি না থাকতে, তবে আমার লাশ এই বিরানায় পচে থাকত। ইউসুফ কাসিমে মিথ্যেকে সত্যি বলে মেনে নিল এবং তার কষ্টের জন্য দুঃখ প্রকাশ করল। সে নিজের জলের পাত্র থেকে বেঁচে থাকা সামান্য জল কাসিমকে পান করাল এবং বলল, মনে হচ্ছে সফরের ক্লান্তি আর রোদ তোমার মাথায় প্রভাব ফেলেছে। এখন তুমি আর হেঁটে যাবে না, আমি তোমার মালপত্রও তুলব এবং তোমাকেও সাহারা দেব। এই বলে সেই ভালো মানুষটি কাসিমের ভারী ব্যাগও নিজের অন্য কাঁধে তুলে নিল এবং কাসিমকে সাহারা দিয়ে এগোতে লাগল। কাসিমের মনে কৃতজ্ঞতার বদলে নিজের ব্যর্থতার রাগ এবং ইউসুফের সরলতার ওপর হাসি আসছিল। সে ভাবছিল যে এই ব্যক্তি কতটা বোকা যে নিজের শত্রুকেই নিজের রক্ষক ভাবছে, কিন্তু সাথে সাথে তার এই স্বস্তিও ছিল যে জান বাঁচলে লাখও পাওয়া যায়। এখনও সফর বাকি আছে এবং সুযোগ আরও আসবে। দুপুর গড়িয়ে যেতে লাগল এবং সূর্যের তেজে কিছুটা কমতি এলো, যখন সেই দুই মুসাফির একটি ছোট্ট বস্তির কাছে পৌঁছাল, যা বাগদাদের আগে শেষ আস্তানা ছিল। এখানে মুসাফিরদের জন্য কয়েকটি কাঁচা দোকান এবং একটি সরাইখানা তৈরি ছিল, যেখানে মানুষ বিশ্রাম নিত। কাসিমের ধূর্ত নজর সেখানে একটি কাপড়ের দোকান দেখল, যেখানে ঠিক সেরকমই মখমলের কাপড় ঝুলছিল যেমনটি ইউসুফের পুটলির ছিল। ব্যাস, ওখানেই তার শয়তান মাথায় একটি নতুন এবং আগের চেয়েও বেশি বিপজ্জনক ফোন দিয়ে এলো। সে ইউসুফকে বলল, ভাই, তুমি এখানে গাছের নিচে বসে বিশ্রাম করো, আমি একটু ওই দোকান থেকে নিজের জন্য কিছু জরুরি জিনিস নিয়ে আসি, আর হ্যাঁ, ওই পুটলি সামলে রেখো। ইউসুফ রাজি হল এবং সেখানেই বসে পড়ল। অন্যদিকে কাসিম দ্রুত সেই দোকানে গেল এবং সেরকমই লাল মখমলের কাপড় ও সোনালি সুতো কিনে আনল। তারপর সে নজর এড়িয়ে জলদি জলদি সেই আকারের একটি পুটলি সেলাই করল এবং তাতে রাস্তা থেকে কুড়ানো কাঁকড়, পাথর ও বালু ভরে দিল, যাতে তার ওজন এবং অনুভূতির ভঙ্গি একদম আসল পুটলির মতো হয়ে যায়। কাসিমের প্ল্যান ছিল এই যে কোনোভাবে ইউসুফের নজর এড়িয়ে সে আসল পুটলিটিকে এই নকল পুটলির সাথে বদলে দেবে এবং তারপর কোনো বাহানায় সেখান থেকে চম্পট দেবে। ইউসুফ যখন গন্তব্যে পৌঁছাবে এবং পুটলি খুলবে, তখন সে মাটি ছাড়া আর কিছুই পাবে না। সন্ধ্যা ঘনিয়ে এলো এবং তারা সেই সরাইখানায় রাত কাটানোর সিদ্ধান্ত নিল। রাতের খাবার খাবার পর যখন ইউসুফ এশার নামাজের জন্য অজু করল এবং নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেল, তখন কাসিম সেই সুবর্ণ সুযোগটি পেয়ে গেল, যার সন্ধানে সে সকাল থেকে ছিল। ইউসুফ নিজের নামাজে পুরোপুরি মগ্ন ছিল, দুনিয়া ও দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে নিজের রবের দরবারে ঝুঁকেছিল এবং তার পুটলি তার সেজদার জায়গা থেকে সামান্য দূরত্বে রাখা ছিল। কাসিম বিড়ালের মতো পা টিপে টিপে নড়াচড়া করল। তার হাতে সেই নকল পুটলিটি ছিল যা সে তৈরি করেছিল। সে একবার নজর ইউসুফের উপর দিল, যে সেজদায় ছিল, এবং বিদ্যুতের গতিতে আসল পুটলি তুলে নিজের পকেটে ভরে নিল। আর সেই নকল পুটলিটি, যা হুবহু একই রকম দেখাচ্ছিল, ঠিক সেই জায়গায় রেখে দিল। হৃৎস্পন্দন দ্রুত চলছিল, কিন্তু কাজ হয়ে গিয়েছিল। কাসিম ফিরে নিজের জায়গায় শুয়ে পড়ল এবং এমন ভাব করতে লাগল যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ভেতরে ভেতরে সে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল। তার মনে হীরের চমক নাচছিল এবং সে ভাবছিল যে অবশেষে বাজি আমার হাতে এলো। সকাল হতেই আমি এই বোকাকে অন্য কোনো পথে পাঠিয়ে দেব আর নিজের সম্পদ নিয়ে বাগদাদের রঙিন বাজারে হারিয়ে যাব।
ইউসুফ নামাজ শেষ করে অভ্যাসমতো পুটলিটি হাত দিয়ে দেখল। তার কাছে ওজন এবং গঠন একদম একই রকম মনে হল, তাই তার মনে বিন্দুমাত্র সন্দেহ তৈরি হল না। সে শান্তিতে পুটলিটি নিজের শিয়রে রাখল এবং ঘুমিয়ে পড়ল। বেখবর এই বিষয়ে যে তার সততার পরীক্ষা এখনও শেষ হয়নি, বরং আরও কঠিন হয়ে গেছে। কিন্তু প্রকৃতির নিয়ম অন্য কিছুই ছিল, কারণ যেখানে মানুষের চতুরতা শেষ হয় সেখান থেকে তাকদীর নিজের খেলা শুরু করে, এবং কখনো কখনো আমরা যাকে নিজের জয় ভাবি তা আসলে আমাদের সবচেয়ে বড় হারের শুরু হয়। ভোরের প্রথম কিরণের সাথেই বস্তিতে কোলাহল শুরু হয়ে গেল এবং পাখিদের তসবিহ পরিবেশে সুগন্ধ ছড়িয়ে দিল। ইউসুফ এখনও নিজের জায়নামাজ গুটোচ্ছিল মাত্র, তখনই কাসিম নিজের ধূর্ত হাসির সাথে তাকে উদ্দেশ্য করে বলল, আমার প্রিয় ভাই ইউসুফ, সফর তো আমাদের সাথে এই পর্যন্তই লেখা ছিল। আমার এখন মনে পড়ল যে আমার এক দূরের খালা এই বস্তির কিনারায় থাকেন এবং তিনি খুব অসুস্থ। যদি আমি তাকে না দেখে শহরে চলে যাই তবে এটি আত্মীয়তার অপমান হবে। সুতরাং তুমি শহরের পথে চলো, আমি তার সাথে দেখা করে কয়েকদিন পর আসব। ইউসুফ যে মনের আয়না পরিষ্কার রাখত, সে কাসিমের এই মিথ্যা যুক্তিকেও সত্যি বলে মানল এবং খুব আন্তরিকতার সাথে আলিঙ্গন করে তাকে বিদায় জানাল, এই দোয়া করতে করতে যে আল্লাহ তার প্রতিটি নেক কাজে বরকত দিক। যদিও সে বেখবর ছিল যে যাকে সে আলিঙ্গন করছে সে আসলে তারই পরিশ্রম ও সততার লুটেরা। যেমনই ইউসুফ শহরের দিকে ঘুরল, কাসিম দ্রুত বিপরীত দিকে একটি নির্জন জায়গার দিকে ছুটল। যখন তার বিশ্বাস হল যে সেই ইউসুফের নজরের আড়ালে চলে গেছে, তখন সে একটি ভাঙা দেওয়ালের ছায়ায় বসে পড়ল এবং কাঁপা হাতে সেই রাজকীয় পুটলি নিজের পকেট থেকে বের করল। যেমনই সে সোনালি সুতো খুলল এবং মখমলের কাপড় সরাল, তার চোখ বিস্ময় ও খুশিতে ছানা বড়া হয়ে গেল, কারণ ভেতরে সাধারণ মুদ্রা নয়, বরং দুর্লভ লাল ইয়াকুত, রেড রুবিজ, পান্না, এমারেল্ডস এবং এমন বহুমূল্য হিরে ঝলমল করছিল যার চমক সেই নির্জন জায়গাকেও আলোকিত করে দিয়েছিল। কাসিমের মুখ দিয়ে অজান্তেই অট্টহাসি বেরিয়ে এলো। সে নিজের ভাগ্যের ওপর গর্ব করতে লাগল এবং ইউসুফের সরলতার ঠাট্টা করে বিড়বিড়াল, ওই নির্বোধ কাঠুরে এখন মাটি আর কাঁকড় সামলে বেড়াবে, আর এখানে কাসিম বাগদাদের নতুন শাহজাদা হয়ে রাজত্ব করবে। লোভ ও লালসা তার চোখের ওপর পর্দা ফেলে দিয়েছিল। সে তক্ষুনি পুটলিটি নিজের কোমরে নিরাপদ করল এবং শহরের সেই দরজার দিকে বাড়ল যা ধনী ও সওদাগরদের জন্য নির্দিষ্ট ছিল। বাগদাদের বাজারে প্রবেশ করতেই কাসিমের চালচলনই বদলে গেল। সে প্রথমে একটি হাম্মামে গোসল করল, তারপর একটি রাজকীয় পোশাক কিনে পরল এবং নিজের মাথায় একটি কলকা দেওয়া পাগড়ি সাজাল, যাতে কেউ তাকে চিনতে না পারে যে এটি সেই একই ঠগ। এখন তার কাছে সম্পদ ছিল, কিন্তু তা কাজে লাগানোর দক্ষতা প্রয়োজন ছিল। সে স্বর্ণকারদের বাজারের দিকে গেল, যাতে এই রত্নগুলো বিক্রি করে নগদ দিনার হাসিল করতে পারে। সেখানে তার দেখা হল মির্জা চেঙ্গিস নামের এক বৃদ্ধের সাথে, যিনি দেখতে অত্যন্ত ভদ্র, নুরানি চেহারার এবং ক্ষোধাভীতু মনে হতেন। তার হাতে তসবি ছিল এবং জিভে সব সময় জিকির থাকত। কিন্তু বাস্তবে মির্জা চেঙ্গিস ছিল পুরো বাগদাদের ঠগদের ওস্তাদ, সেই ব্যক্তি যে শয়তানকেও প্রতারণা শিখিয়ে দিয়েছিল। কাসিম যখন ভয়ে ভয়ে একটি ছোট ইয়াকুত বের করে মির্জাকে দেখাল এবং তার দাম নির্ধারণের কথা বলল, তখন মির্জার অভিজ্ঞ চোখ তক্ষুনি বুঝে গেল যে এই ব্যক্তি হয় চোর অথবা কোনো বড় লুটের শিকার করে এসেছে, কারণ এমন দুর্লভ জিনিস কোনো সাধারণ সওদাগরের কাছে থাকা অসম্ভব ছিল। মির্জা খুব স্নেহভরে কাসিমের কাঁধে হাত রাখলেন এবং নিচু স্বরে বললেন, বেটা, মনে হচ্ছে তুমি ভিনদেশী এবং এই বাজারের আদব কায়দা সম্পর্কে অজানা। এটি রাজকীয় ইয়াকুত। যদি তুমি এটি প্রকাশ্যে কোনো দোকানে দেখাও, তবে রাজকীয় রক্ষীরা তোমাকে গ্রেপ্তার করে নেবে। আমি চাই না কোনো যুবকের জীবন নষ্ট হোক। কাসিম ঘাবড়ে গেল এবং বলল, তবে আমি কি করব বুজুর্গ, আমার টাকার খুব প্রয়োজন। মির্জা হাসি মুখে নিজের জালের প্রথম ফাঁদ ফেললেন। তুমি চিন্তা করো না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সাহায্য করি। আমার হাবেলি শহরের কিনারায় আছে, সেখানে বড় বড় ধনী এবং উজিররা আসেন যারা এমন জিনিস কেনার শৌখিন। তুমি সন্ধ্যায় সেখানে এসো, আমি তোমাকে এর মুখ চাওয়া দাম পাইয়ে দেব এবং কেউ কানে কানে খবরও পাবে না। কাসিম, যে নিজেকে সবচেয়ে বড় খেলোয়াড় ভাবছিল, সে ভুলে গেল যে শেরের ওপর সোয়াশের মিলেই যায়। সে মির্জার চটকদার কথায় বিশ্বাস করে নিল এবং ভাবল যে এই বুজুর্গ তো ফেরেশতা বেরোলেন। এদিকে অন্যদিকে ইউসুফ দুপুরের কড়া রোদে হাঁটতে হাঁটতে
অবশেষে বাগদাদের দরবারে আমের বাইরে পৌঁছে গিয়েছিল। তার কাপড় ধুলোবালিতে মাখামাখি ছিল এবং চেহারায় ক্লান্তি ছিল, তবে তার চোখে আমানত পৌঁছে দেওয়ার প্রশান্তি ছিল। সে রক্ষীদের কাছে আবেদন করল যে তাকে কাজিউল কুজাত অর্থাৎ প্রধান বিচারপতির সাথে দেখা করতে হবে, কারণ সে একটি লাবারিশ আমানত তাদের হাতে তুলে দিতে চায়। রক্ষীরা প্রথমে তাকে ভিখারি ভেবে তাড়িয়ে দিল, কিন্তু ইউসুফের জেদ এবং তার কথাবার্তার গাম্ভীর্য দেখে তাদের তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিতে হল। ইউসুফ দরবারে প্রবেশ করল, যেখানে কাজী সাহেব নিজের আসনে বসে মানুষের বিচার করছিলেন। ইউসুফ এগিয়ে গিয়ে বড়ই আদবের সাথে সালাম করল এবং সেই নকল পুঁটলিটি বের করে কাজীর সামনে পেশ করে বলল, হুজুর, আমি একজন সামান্য কাঠুরে। আমাকে এই পুঁটলিটি মরুভূমিতে মিলেছিল। আমার মনে হয় এতে কারো সারা জীবনের উপার্জন রয়েছে। আমি এটি এখানে নিরাপদ হাতে সঁপে দিতে এসেছি, যাতে এর আসল মালিক এটি ফিরে পেতে পারে। কাজী ইউসুফের সততার প্রশংসা করলেন এবং হুকুম দিলেন যে পুঁটলিটি খোলা হোক, যাতে এতে কি আছে তা নথিভুক্ত করা যায়। যেমনই দরবারের মুন্সি সেই পুঁটলিটি খুলল এবং তার ভেতর থেকে মাটি, বালু আর কিছু অকেজো পাথর মাটিতে পড়ল, পুরো দরবারের নীরবতা ছেয়ে গেল এবং ইউসুফের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে মূর্তির মতো সেই পাথরগুলোর দিকে তাকিয়ে রইল, আর তার মনে কাসিমের সেই নিষ্পাপ মুখটি ভেসে উঠল। সে এক মুহূর্তেই বুঝে গেল যে সে কতটা বড় প্রতারণার শিকার হয়েছে। কিন্তু এখন সময় পার হয়ে গিয়েছিল এবং দরবারের পরিবেশ সন্দেহের দৃষ্টিতে বদলে গিয়েছিল। কাজিউল কুজাতের মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি নিজের আসনে হাত মেরে বজ্রকণ্ঠে বললেন, হে যুবক, তুমি কি শাহী দরবার নিয়ে মশকরা করার জন্য এই ঢং সাজিয়েছ? তোমার সাহস কি করে হলো যে কাজীর সামনে মাটি ও পাথর পেশ করে তাকে আমানতের নাম দাও? এই ধৃষ্টতার শাস্তি জানো? সিপাহীরা এগিয়ে এলো যাতে ইউসুফকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু ইউসুফ সদমা পাওয়া সত্ত্বেও নিজের হুঁশ হারাল না, কারণ সততার পাশাপাশি তার বাবা তাকে বুদ্ধিমত্তার পাঠও দিয়েছিলেন যে মুসিবতের সময় ঘাবড়ে যাওয়া মানে অর্ধেক মৃত্যু, আর ধৈর্য ধরা মানে অর্ধেক জীবন। ইউসুফ তক্ষুনি নিজের দুহাত তুলল এবং অত্যন্ত আদব অথচ দৃঢ় কণ্ঠে ডাক দিয়ে বলল, হুজুর, আমার কথা না শুনে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। যদি আমি অপরাধী হতাম বা মশকরা করতে চাইতাম, তবে নিজে হেঁটে সিংহের খাঁচায় আসতাম না। চোর কখনো নিজে থানায় যায় না। হুজুর, আমি একজন সহজ সরল মানুষ যে নিজের ভালো মানুষের কারণে ঠকানো হয়েছি। কাজী, যিনি মানুষের চোখ পোড়ার গুণ রাখতেন, তিনি ইউসুফের কণ্ঠে সেই কষ্ট এবং সত্য অনুভব করে নিলেন, যা কোনো মিথ্যা অভিনেতার পক্ষে সম্ভব নয়। তিনি সিপাহীদের থামার ইশারা করলেন এবং বললেন, বর্ণনা করো, আসলে ব্যাপারটা কি? যদি তোমার কাহিনীতে সামান্যতম মিথ্যা থাকে, তবে মনে রেখো, বাগদাদের কারাগারই হবে তোমার শেষ গন্তব্য। ইউসুফ নিজের শ্বাস স্বাভাবিক করল এবং শুরু থেকে শেষ পর্যন্ত কাসিমের সাথে দেখা হওয়া, তার মিষ্টি মিষ্টি কথা, কুয়োর সেই দুর্ঘটনা এবং তারপর তার নামাজের সময় পুটলি বদলে দেওয়ার সন্দেহ, সব কিছু সত্যি সত্যি বলে দিল। সে এও বলল, হুজুর, সেই ব্যক্তি আমাকে নিজের নিষ্পাপ ভাব আর ভ্রাতৃত্বের প্রতারণায় এমনভাবে জড়িয়েছিল যে আমি আমার বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। সে এতক্ষণে আমার মাল নিয়ে ফেরার হয়ে গিয়ে থাকবে। কাজী গভীর মনোযোগ দিয়ে সব কথা শুনলেন এবং কিছুক্ষণ নিজের সাদা দাড়িতে হাত বোলালেন। তারপর তিনি একটি অদ্ভুত ফয়সালা শোনালেন, আমরা তোমাকে নিজের সাফাই পেশ করার এবং সেই ঠককে খুঁজে বের করার 3 দিনের সময় দিচ্ছি। যদি 3 দিনে তুমি সেই চোরকে বা সেই মাল পেশ করতে না পারো, তবে তোমাকে মিথ্যে সাক্ষ্য দেওয়া এবং দরবারের সময় নষ্ট করার অপরাধে কঠোর শাস্তি দেওয়া হবে। ইউসুফের কাছে এখন আর কোনো উপায় ছিল না। সে আল্লাহর উপর ভরসা করল এবং দরবার থেকে বেরিয়ে শহরের অলিতে গলিতে হন্যে হয়ে ঘুরতে লাগল। কিন্তু এত বড় শহরে একজন অচেনা মানুষকে খুঁজে বের করা খড়ের জাদায় সুঁই খোঁজার সমান ছিল। অন্যদিকে কাসিম, যে ইউসুফের দুনিয়া উজাড় করে দিয়েছিল, সে এখন নিজের নতুন দুনিয়া গড়ার স্বপ্ন দেখছিল। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়েছিল যখন সে মির্জা চেঙ্গিসের বলে দেওয়া সেই আলিশান হাবেলির দরজায় পৌঁছল। হাবেলি কি ছিল? যেন কোনো বাদশাহর মহল ছিল। দরজায় বড় বড় লণ্ঠন জ্বলছিল এবং ভেতর থেকে আতর ও সুগন্ধির ঘ্রাণ আসছিল। কাসিম যখন দরজা খটখটাল, তখন এক হাবশি গোলাম দরজা খুলল এবং বড় সম্মানের সাথে তাকে ভেতরে নিয়ে গেল।
সেখানে এক বড় হলে গালিচা বিছানো ছিল এবং বালিশ রাখা ছিল, যেখানে মির্জা চেঙ্গিস আগে থেকেই কোনো শাহজাদার মতো বসে হুকা টানছিল। মির্জা কাসিমকে দেখেই দাঁড়িয়ে অভ্যর্থনা জানাল। এসো এসো আমার যুবক বন্ধু, আমি কতক্ষণ ধরে তোমারই অপেক্ষা করছিলাম। বসো, আগে কিছু ঠান্ডা শরবত খাও, সফরের ক্লান্তি দূর করো। কাসিম সেই শাহী মেহমানদারিতে এতই মুগ্ধ হল যে তার মনে হল যেন সে এখনই আমির হয়ে গেছে। শরবত খাওয়ার পর মির্জা ইশারা করলে গোলামরা সেখান থেকে সরে গেল এবং একাকিত্ব হল। মির্জা নিজের কণ্ঠ নিচু করে রাজকীয় ভঙ্গিতে জিজ্ঞেস করল, এনেছ সেই জিনিস? একটু দেখাও তো দেখি, আসলে সেই কোন দুর্লভ পাথর যা তোমাকে এত চিন্তিত করে রেখেছে। কাসিম এদিক ওদিক তাকালো এবং তারপর নিজের কোমর থেকে সেই আসল পুটলিটি বের করে মির্জার সামনে রেখে দিল। যেমনই মির্জা পুটলিটি খুলল এবং সেই উজ্জ্বল লাল ইয়াকুত আর সবুজ পান্না বাইরে বের করল, কামরার আলোয় সেগুলো এমনভাবে চমকাল যে চোখ ধাঁধিয়ে গেল। মির্জার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় এল, কিন্তু পরের মুহূর্তেই সে মুখে এক ভয়ানক গাম্ভীর্য ফুটিয়ে তুলল। সে তক্ষুনি পুটলি বন্ধ করে দিল এবং ভয় পাওয়ার নাটক করে বলল, ইয়া খোদা, যুবক, এটি তুমি কোথা থেকে নিয়ে এলে? তোমার কি বিন্দুমাত্র ধারণা আছে এটি কি? কাসিম ঘাবড়ে গেল। কেন বুঝুক, এটি কি নকল? মির্জা মাথায় হাত দিয়ে বলল, আরে নাদান, কাশ এটি নকল হতো। এটি তো শাহজাদি জুবেদার সেই মশহুর হার ৯ লাখার ভেঙে যাওয়া দানা, যা গত সপ্তাহে শাহী খাজানা থেকে চুরি হয়েছিল। পুরো বাগদাদে এগুলোর খোঁজে তল্লাশি চলছে। যার কাছে এগুলো পাওয়া যাবে তার শিরচ্ছেদ করা হবে। কাসিমের গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল, তার হাত পা ঠান্ডা হয়ে এলো। তবে এখন আমি কি করব? আমি তো বরবাদ হয়ে গেলাম। মির্জা সহমর্মিতা দেখিয়ে বলল, তোমার যৌবনের ওপর আমার মায়া হচ্ছে। যদি তুমি এটি নিয়ে বাজারে যাও তবে ধরা পড়বে, আর যদি নিজের কাছে রাখো তবুও বিপদ আছে। একটি পথ আছে। আমি পুরনো মানুষ, উজিরদের সাথে আমার জানাশোনা আছে। আমি এগুলো গোপনে আবার খাজানায় পৌঁছে দিতে পারি, অথবা অন্য দেশের সওদাগরের কাছে বিক্রি করতে পারি। তবে এতে সময় লাগবে আর বিপদও আছে। কাসিম কাকুতি মিনতি করে বলল, আপনি যা চান করুন, শুধু আমাকে বাঁচান আর এর বদলে আমাকে কিছু টাকা দিয়ে দিন। মির্জা ভাবার ভান করল এবং তারপর ভেতর থেকে একটি ভর্তি থলি নিয়ে এলো। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে এই ৫০০ সোনার দিনার অগ্রিম বা অ্যাডভান্স দিচ্ছি। তুমি এই পুটলি এখানেই রেখে দাও আর এখনই রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। কাল দুপুরে যখন মামলা ঠান্ডা হবে তখন এসো, আমি হিসেব করে বাকি টাকাও দিয়ে দেব। কাসিম যখন সোনার মুদ্রার ঝনঝনানি শুনল তখন তার বুদ্ধিতে আবার লোভের পর্দা পড়ে গেল। সে ভাবল, ৫০০ দিনারও অনেক, আর বাকি তো কাল মিলেই যাবে। জান বাঁচলে সব আছে। সে খুশি মনে সেই কোটি টাকার দৌলত মির্জার হাতে দিল এবং ৫০০ দিনারের থলি নিয়ে মির্জার পা ছুঁয়ে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালাল। এটি ভাবতে ভাবতে যে সে কত বুদ্ধিমান, কিন্তু বার খবর ছিল না যে সে ঠগদের ওস্তাদের হাতে নিজের সব কিছু হারিয়ে ফেলেছে। আর সেই ৫০০ দিনারের থলি যা সে নিয়েছে তাতে আসল সোনার মুদ্রা আছে কিনা সেটি তখনও এক রহস্য ছিল। কাসিম সেই শাহী হাবেলির পেছনের দরজা দিয়ে বেরিয়ে রাতের নিস্তব্ধতায় দৌড়াতে দৌড়াতে শহরের একটি সস্তা ও বদনাম সরাইখানার কামরায় পৌঁছল। তার শ্বাস ফুলে উঠেছিল, কিন্তু মনে মনে খুশির জোয়ার বইছিল যে অবশেষে সে দুনিয়ার সবচেয়ে বড় বাজি জিতে নিয়েছে এবং এখন সে এই ৫০০ সোনার দিনার দিয়ে নতুন জীবন শুরু করবে। কামরার টিমটিমে আলো এসে দরজা বন্ধ করল এবং চারপাইতে বসে কাঁপা কাঁপা হাতে সেই থলিটি খুলল। সে ভাবল একবার গুনে নি, যাতে মনে তৃপ্তি আসে। যেমনই সে থলি উপুর করে মুদ্রাগুলো বিছানায় ফেলল, একটি অদ্ভুত শব্দ হল, যা আসল সোনার ভারী আওয়াজ থেকে আলাদা ছিল। কাসিমের কপাল কুঁচকে গেল। সে একটি মুদ্রা তুলে প্রদীপের আলোর কাছে নিল এবং সেটি নিজের দাঁত দিয়ে চেপে পরখ করল। আর পরের মুহূর্তেই তার কণ্ঠ থেকে এক যন্ত্রণাদায়ক চিৎকার বের হল, যা তার গলাতেই আটকে রইল। সেই মুদ্রাগুলো সোনার ছিল না, বরং তামার ছিল, যার ওপর অত্যন্ত নিপুণভাবে সোনার জল করা হয়েছিল। আর সেগুলোও এত পুরনো আর ঘষামাজা ছিল যে বাজারে হয়তো কেউ এগুলো কানাকড়ির দামেও নিত না। কাসিমের মনে হল যেন কেউ তার মাথায় ভারী হাতুড়ি দিয়ে আঘাত করেছে। সেই ঠগদের শাহজাদা, যে নিজেকে বুদ্ধির বাদশা মনে করত, আজ এমন এক ওস্তাদের পাল্লায় পড়েছিল যে তাকে জল খাইয়ে খাইয়ে মেরেছিল।
তার কাছে না সেই কোটি টাকার হিরে রইল আর না এই কড়িগুলো। সে আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকা, এই প্রবাদের মতো হয়ে গিয়েছিল। রাগে আর উন্মাদনায় সে আবার সেই হাভেলির দিকে দৌড়াল, যাতে মির্জা চেঙ্গিসের কলার ধরতে পারে। কিন্তু যখন সে সেখানে পৌঁছল, তখন দেখল সেই আলিশান হাভেলি জনশূন্য পড়ে আছে। সেখানে না কোনো গোলাম ছিল আর না কোনো আলো। জিজ্ঞেস করে জানা গেল যে সেই হাভেলি তো বহু বছর ধরে খালি ছিল, এবং আজ সন্ধেতেই কিছু লোক সেটি ভাড়ায় নিয়েছিল, আর রাত হতেই চম্পট দিয়েছে। কাসিম সেখানে রাস্তার ধারে বসে হাউ মাউ করে কাঁদতে লাগল। তার ইউসুফের সেই নিষ্পাপ মুখটি মনে পড়ল, এবং নিজের কৃতকর্মের ওপর ঘৃণা হতে লাগল। কিন্তু এখন পোস্তালে কি হবে যখন পাখি শস্য খেয়ে গেছে? পরদিন সকালে ইউসুফ, যে সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করছিল, শহরের ধুলো মেখে ঘুরছিল। তার চোখ প্রতিটি মুখে তাসিমকে তালাশ করছিল। দুপুরের সময় যখন সে বাজারের একটি ভিড় এলাকা দিয়ে যাচ্ছিল, সে দেখল যে কিছু লোক একজন ব্যক্তিকে ঘিরে ধরেছে এবং তাকে লাথি ঘুষি মারছে, আর সেই ব্যক্তি মাটিতে পড়ে ক্ষমা চাইছে। ইউসুফের কদম সেখানেই থেমে গেল। সে ভালো করে তাকিয়ে চিনতে পারল যে সেই জীর্ণ পোশাকের ব্যক্তিটি আর কেউ নয়, বরং সেই কাসিম। আসলে কাসিম ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে সেই একই নকল মুদ্রা একজন ময়রাকে বিয়েছিল এবং ধরা পড়েছিল। ইউসুফের রক্ত টকবক করে উঠল। তার মন চাইল যে এগিয়ে গিয়ে এই ধোঁকাবাজকে এমন শাস্তি দেয় যা সে সারা জীবন মনে রাখে। কিন্তু তখনই তার বুদ্ধিমত্তা তার রাগকে নিয়ন্ত্রণে আনল। ইউসুফ ভাবল, যদি এ আজ ভিড়ের হাতে মারা যায় বা কয়েদ হয়ে যায়, তবে আমার আমানতের রহস্য এর সাথেই দাফন হয়ে যাবে। আমাকে আবেগ দিয়ে নয়, বরং কৌশল দিয়ে কাজ নিতে হবে। ইউসুফ ভিড় ঠেলে এগিয়ে গেল এবং চিৎকার করে বলল, থামো, একে মেরো না। এটি আমার পাগল ভাই যে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। আমি এর দায়িত্ব নিচ্ছি। লোকেরা ইউসুফের ভদ্র পোশাক আর দাম্ভীর্য দেখে হাত থামিয়ে দিল এবং কাসিমকে ছেড়ে দিল। কাসিম যখন মাথা তুলে দেখল যে তাকে বাঁচিয়েছে সে সেই একই ইউসুফ যাকে সে বরবাদ করেছিল, তখন লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল এবং চোখ দিয়ে জল ঝরতে লাগল। সে ইউসুফের পায়ে পড়ে গেল এবং বলল, ইউসুফ, আমাকে মেরে ফেলো, আমি এরই যোগ্য, আমি তোমার অপরাধী। ইউসুফ তাকে তুলল এবং একটি নির্জন গলিতে নিয়ে গেল। সেখানে সে কাসিমের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাসিম, কাঁদার সময় চলে গেছে, আমাকে শুধু এতটুকু বলো যে সেই আমানত কোথায়। যদি তুমি সত্যি বলো, তবে হয়তো আমাদের দুজনের গর্দান বেঁচে যাবে, নয়তো কাজীর জল্লাদ তৈরি দাঁড়িয়ে আছে। কাসিম কাঁদতে কাঁদতে সব কাহিনী শুনিয়ে দিল, যে কিভাবে মির্জা চেঙ্গিস তাকে ঠকালো আর সেই নকল মুদ্রা দিয়ে আসল মাল নিয়ে পালালো। এটি শুনে ইউসুফের মুখে দুশ্চিন্তার বদলে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। সে বলল, তাহলে এই ব্যাপার, চোরের ঘরে চোর এসেছে। দেখো কাসিম, তুমি তোমার চালাকি দেখিয়ে দিলে আর ফল দেখে নিলে। এখন আমার সততা আর বুদ্ধিমত্তার খেলা দেখো। আমাদের সেই মাল ফিরিয়ে আনতে হবে, আর এর জন্য আমার তোমার সাহায্য চাই। কাসিম অবাক হয়ে গেল, আমার সাহায্য? কিন্তু আমি তো সব হারিয়েছি। ইউসুফ বলল, মির্জা চেঙ্গিস তোমার মুখ চেনে, কিন্তু আমার নয়। সে তোমাকে মৃত বা পালানো ভাবছে। আমাদের তার কাছে পৌঁছনোর জন্য এমন এক জাল বুনতে হবে যাতে শিকার নিজে হেঁটে আসে। আমি জানি মির্জা মার্কা লোকেরা লোভের কতটা কাঙাল হয়। আমরা তাকে সেই লোভের মাধ্যমেই ধরব। ইউসুফ কাসিমকে নিজের প্ল্যান বোঝাল, এমন এক বিপজ্জনক ও বুদ্ধিদীপ্ত পরিকল্পনা যাতে জীবনের ঝুঁকি ছিল। কিন্তু যদি সেটি সফল হয়ে যেত, তবে শুধু আমানত ফিরে আসত না, বরং মির্জার মতো দুর্ধর্ষ ঠগও আইনের জালে ধরা পড়ত। ইউসুফ কাসিমের কাঁধে হাত রেখে বলল, এটি তোমার কাছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার শেষ সুযোগ। তুমি কি আমার সাথ দেবে? কাসিম, যে এখন সব আশ্রয় হারিয়েছিল, সে ইউসুফের হাতের উপর হাত রাখল এবং কসম খেল যে সে মরার আগ পর্যন্ত তার সাথ দেবে। এখন শিকার ও শিকারীর ভূমিকা বদলাতে চলেছিল। ইউসুফ কাসিমকে এক নতুন পোশাক কিনে দিল এবং নিজে এক নতুন বেশ ধরল। দুজনে সেই বাজারের দিকে চলতে লাগল যেখানে মির্জা চেঙ্গিসের আসল আস্তানা কাকার খবর কাসিম কোনোভাবে বের করেছিল। উদ্দেশ্য পরিষ্কার ছিল, সিংহের মুখ থেকে গ্রাস ফিরিয়ে আনা। ইউসুফ এবং কাসিম যে পরিকল্পনা তৈরি করেছিল তা অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু তাতে হিকমতের আলো ছিল। ইউসুফ নিজের বেশ বদলে একজন শাহী মুন্সি, রয়্যাল ক্লার্কের রূপ ধরল। সে সাদা পোশাক পরল এবং হাতে একটি শাহী ফরমানের মতো কাগজ নিল।
অন্যদিকে কাসিমকে সে এক ভিখারির বেশে বাজারের বাইরে লুকিয়ে রাখল। ইউসুফ সরাসরি সেই পুরনো দোকানে পৌঁছাল, যা মির্জা চেঙ্গিসের আসল আস্তানা ছিল এবং যার কথা কাসিম জানিয়েছিল। দোকানে প্রবেশ করতেই ইউসুফ উচ্চস্বরে এবং গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি মির্জা চেঙ্গিস আছে? কাজিউল কুজাত এবং শাহী কোষাধ্যক্ষ একটি দুর্লভ সৌদার জন্য পয়গাম পাঠিয়েছেন। মির্জা, যে ভেতরে নিজের সিন্ধুকে সেই ইয়াকুত গুনছিল, শাহী কোষাধ্যক্ষর নাম শুনেই লোভে বাইরে চলে এলো। সে ইউসুফকে পা থেকে মাথা পর্যন্ত দেখল এবং তার পোশাক ও ভঙ্গি দেখে ধোঁকা খেয়ে গেল, কারণ লোভ মানুষের দূরদর্শিতা কেড়ে নেয়। ইউসুফ খুব গোপনীয়তার সাথে বলল, শুনেছি আপনার কাছে কিছু এমন দুর্লভ লাল ইয়াকুত আছে যা শাহজাদির হাড়ের সাথে মিলে যায়। দরবারে খবর আছে যে আপনি দুর্লভ জিনিসের জহুরি। যদি আপনি সেই মাল এখনই কাজী সাহেবের সামনে পেশ করেন, তবে সরকার মুখ চাওয়া দাম দেবার ওয়াদা করেছে। কিন্তু শর্ত এই যে সওদা আজই হতে হবে, কারণ কাল কাফেলা রওনা হয়ে যাবে। মির্জা চেঙ্গিসের বুক ধরফর করতে লাগল। তার মনে হলো কাসিমের থেকে ঠকিয়ে নেওয়া সেই পাথরগুলো এখন তাকে রাতারাতি বাগদাদের সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেবে। সে ভাবল, কাজীর সামনে সওদা করায় তো কোনো বিপদই নেই, তা তো আইনই হবে। নিজের ধূর্ততার উপর গর্ব করা মির্জা তক্ষুনি রাজি হয়ে গেল এবং সেই পুটলিটি যা সে কাসিমের থেকে হাতিয়েছিল নিজের আস্তিনে লুকিয়ে ইউসুফের সাথে শাহী দরবারের দিকে চলতে লাগল। যখন তারা দরবারে আমে পৌঁছল, তখন সেখানে সেই নীরবতা ছিল এবং কাজী সাহেব নিজের আসনে আসীন ছিলেন। তার চোখ ইউসুফের ওপর জমেছিল, কারণ 3 দিনের মেয়াদ শেষ হতে চলেছিল। ইউসুফ মির্জাকে সামনে করল এবং নিজে কাজীর সামনে আদবের সাথে দাঁড়িয়ে গেল। মির্জা বড় অহংকারের সাথে সেই পুটলিটি বের করল এবং কাজীর টেবিলে রেখে বলল, হুজুর, এটি সেই বহুমূল্য রত্ন যার তালাশ শাহী খাজানা করছে। আমি এক সামান্য খাদেম যে সরকারের সাহায্যের জন্য হাজির হয়েছি। কাজী পুটলি খুললেন। সেই উজ্জ্বল হিরে আর ইয়াকুত দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তখনই ইউসুফ নিজের শাহী মুন্সির পাগড়ি খুলে মাটিতে রাখল এবং নিজের আসল কণ্ঠে গর্জে উঠে বলল, হুজুর, ভালো করে দেখুন, এটি সেই আমানত যার কথা আমি 3 দিন আগে বলেছিলাম, এবং এই ব্যক্তি সেই প্রতারক যে আমার সাথীকে ঠকিয়েছিল। মির্জা চেঙ্গিস এটি শুনে থতমত খেয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, এই লোক মিথ্যা বলছে। এটি তো আমার খানদানি সম্পদ। এ পাগল। ইউসুফ হাসি মুখে দরজার দিকে ইশারা করল। যদি আমি মিথ্যাবাদী হই, তবে সাক্ষ্য দেওয়ার জন্য সেই ব্যক্তি উপস্থিত আছে যাকে তুমি মৃত ভেবে নিয়েছিলে। দরজা খুলল এবং কাসিম, যে এতক্ষণ লুকিয়েছিল, টলটলেতে দরবারে প্রবেশ করল। কাসিমকে জীবিত দেখে মির্জার মুখ থেকে রক্ত শুকিয়ে গেল। তার কাছে বলার মতো কোনো শব্দ বাকি ছিল না। কাসিম কাজীর সামনে কোরআন তুলে শপথ নিল এবং পুরো সত্য বর্ণনা করে দিল যে কিভাবে মির্জা তাকে নকল মুদ্রা দিয়ে সেই আসল মাল লুটেছিল। কাজিউল কুজাতের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি মির্জার দিকে তাকালেন এবং বললেন, হে ধূর্ত মানুষ, তুই শুধু একজন নির্দোষকে লুট করিসনি, বরং শাহী দরবারেও প্রতারণা করার সাহস করেছিস। তোর শাস্তি এই যে তোর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বাইতুল মালে জমা করা হবে এবং তোকে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করা হবে। সিপাহীরা মির্জাকে টেনে হিঁচড়ে শিকলে বেঁধে নিয়ে গেল। সে চিৎকার করতে থাকল, কিন্তু তার কথা শোনার কেউ ছিল না। অবশেষে মন্দের শেষ মন্দই হল। যখন দরবার শান্ত হল, তখন কাজী ইউসুফকে খুব গভীর দৃষ্টিতে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার সততা তোমাকে বাঁচিয়েছে এবং তোমার বুদ্ধিমত্তা বিচার করেছে, কিন্তু প্রশ্ন হল এই বহুমূল্য রত্নগুলোর কি করা যায়, কারণ এগুলোর কোনো দাবিদার নেই এবং এটি তুমি মরুভূমিতে পেয়েছিলে। আইন অনুযায়ী এর কিছু অংশ তোমার হক হয়। ইউসুফ এক দীর্ঘশ্বাস ফেলল। সে কাসিমের দিকে তাকালো, যে লজ্জিত হয়ে দাঁড়িয়েছিল, এবং তারপর কাজীকে উদ্দেশ্য করে বলল, হুজুর, আমি এই সফর সম্পদ পাওয়ার জন্য করিনি, বরং নিজের আত্মার বোঝা হালকা করার জন্য করেছি। যদি আমি এই সম্পদ রেখে দিই, তবে হয়তো আমার মনেও কাসিম বা মির্জার মতো লোভ জন্ম নেবে। আমার জন্য আমার পরিশ্রমের শুকনো রুটিই যথেষ্ট। আমার আপনার কাছে অনুরোধ যে এই মাল যেন অভাবী ও এতিমদের লালন পালনের জন্য বাইতুল মালে জমা করে দেওয়া হয়। ইউসুফের এই কথা শুনে দরবারে উপস্থিত প্রত্যেক মানুষের চোখ ভিজে গেল। কাজী সাহেব নিজের আসন থেকে উঠে ইউসুফের কপালে চুমু খেলেন এবং বললেন, অবশ্যই আসল সম্পদ তা নয় যা সিন্দুকে রাখা হয়। আসল সম্পদ তা যা বুকে স্পন্দিত হয়। আজ তুমি প্রমাণ করে দিলে যে সততার চেয়ে বড় কোনো শক্তি নেই এবং সন্তুষ্টির অর্থাৎ কন্টেন্টমেন্টের চেয়ে বড় কোনো খাজানা নেই।
কাজী ইউসুফকে শাহী মেহমানের মর্যাদা দিলেন এবং কাসিমকে তার তওবা ও সাক্ষী হওয়ার কারণে মুক্তি দেওয়া হল, কিন্তু তাকে কড়া নির্দেশ দেওয়া হল যে সে যেন পরিশ্রমের কামাই করে খায়। কাসিম ইউসুফের হাতে চুমু খেল এবং ওয়াদা করল যে সে আর কখনো ভুল পথে চলবে না। ইউসুফ নিজের বস্তিতে ফিরে গেল। হাত খালি ছিল, কিন্তু মন প্রশান্তিতে ভরা ছিল। সে তার কাঠ কাটার কাজ জারি রাখল, কিন্তু এখন সে একা ছিল না। পুরো বাগদাদ তাকে সম্মান করত এবং তার কাহিনী আগামী প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত হয়ে রইল। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে মিথ্যা ও প্রতারণার গতি যতই দ্রুত হোক না কেন, গন্তব্যে সবসময় সত্য ও সততাই পৌঁছায়। আর মুসিবতের সময় ঘাবড়ে যাওয়ার বদলে যদি বুদ্ধিমত্তা ও ধৈর্য দিয়ে কাজ নেওয়া যায়, তবে মানুষ বড় থেকে বড় ভাগ্যকেও বদলে দিতে পারে। গল্পের অমূল্য শিক্ষা। এই ঘটনা থেকে আমরা জীবনের কিছু গভীর ও জরুরি শিক্ষা পাই। ১. লোভ অপমানের পথ। কাসিম এবং মির্জা চেঙ্গিস চালাকি ও ধূর্ততায় সম্পদ অর্জন করতে চেয়েছিল, কিন্তু বদলে তারা কি পেল? লাঞ্ছনা, ভয় এবং কয়েদ। এটি প্রমাণ করে যে মন্দের গতি যতই দ্রুত হোক, তার গন্তব্য সবসময় বিনাশ হয়। ২. সততা ও বুদ্ধিমত্তার মিলন। শুধু সাদাসিধে হওয়া যথেষ্ট নয়, জামানার ধূর্ত লোকদের থেকে বাঁচার জন্য হিকমত সমান জরুরি। ইউসুফ মুসিবতের সময় আবেগ দিয়ে নয়, বরং ঠান্ডা মাথায় কাজ নিয়েছে এবং নিজের হারানো সম্মান ফিরে পেয়েছে। ৩. আসল সম্পদ হল শান্তি। ইউসুফ কোটি টাকার সম্পদ ফিরিয়ে দিয়েছে, কারণ সে জানত যে হারামের টাকা মানুষের ঘুম কেড়ে নেয়। সন্তুষ্টিই সেই খাজানা যা কখনো শেষ হয় না।